গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 7:30 বাজে। রান্নাঘরে এসেছি, রান্না বান্না করব, কারণ তন্ময় তো 8:30টার ভেতরের খাবার নিয়ে চলে যায়। আপনারা সবাই জানেন যারা আমার রোজ ব্লগ দেখেন আর কি। তো এখানে আজকে রান্না করব সয়াবিন আলু কষা, ডাল করব, আর একটা কিছু করব, মানে ডিম কষা করারই ইচ্ছা আছে। তো এখানে সয়াবিন আলুটা প্রেসারে একটা সিটি মেরে নিয়েছি। আমার রান্না তো ছুকছাক করে রান্না করে নেবো, মানে 1 ঘন্টার মধ্যে 3-4 রকমের রান্না হয়ে যায়। আর সব কিছু বেশিরভাগ আমি সিদ্ধ করি প্রেসারে, একটা সিটি মেরে নিই, ব্যাস টুক করে সেদ্ধ হয়ে যায়। আর দেখুন এখানে নুন শেষ হয়ে গেছে। এই রান্নার সময় নুন, তেল, হলুদ যদি শেষ হয়ে যায় মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। আর বিশেষ করে খাটের তলায় ঢুকে বালতিগুলো বার করতে হয়, তো ওটা আরও মাথাটা গরম হয়ে যায়। এখানে সয়াবিন আলুর তরকারি করব। গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিইনি বোধহয়। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে সয়াবিন আলুটা দিয়ে দিয়েছি। আর সয়াবিন আলুটা সিদ্ধ করতে হবে এমনভাবে যাতে গলে না যায়। আগে প্রেসারে যখনই সয়াবিন সিদ্ধ করতাম না, জল কম দিতাম, মা দেখতাম শুকনো কাঠের মতো হয়ে থাকতো, শক্ত হয়ে থাকতো। তারপরে মা বলল কি, যখনই প্রেসারে সয়াবিন আলু সিদ্ধ করবি তখনই জলটা পরিমাণে একটু বেশি দিবি, যাতে সয়াবিনটা ডুবো ডুবো হয়ে থাকে জলের মধ্যে। না হলে সয়াবিন ভালো সিদ্ধ হবে না, ভিতরটা মানে নিচটা সিদ্ধ হয়ে যাবে, ওপরটা পুরো শক্ত হয়ে থাকবে। তারপর থেকে দেখছি হ্যাঁ সত্যি তো তাই, বেশ সুন্দর সিদ্ধ হচ্ছে আর নরম তুলতুলো করছে। মাঝখানে ডাল সিদ্ধ বসিয়ে দিলাম, ডাল করব বললাম তো। আর এবারে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, একটু ঝাল ঝাল করবো। সয়াবিন আলু কষা তো একটু ঝাল হলে ভালো লাগে। আর তিশান যেহেতু খায় না ঝাল, তো আমার খুব অসুবিধা হয়ে যায়। আর আমি কি বলুন তো, ওই মাঝখানে তরকারি তুলে রেখে আবার ঝাল দাও রে, ওসব করতে আমার ভালোই লাগে না একদম। তাই ঝালটা মানে একটু কমই দিলাম, যাতে তিশানও খেতে পারে, আবার তন্ময়েরও ভালো লাগে। এখানে জল দিয়ে দিয়েছি, খানিকক্ষণ ফুটবে, আলুটা একটু সিদ্ধ হবে, তারপরে নামাবার আগে দেবো হচ্ছে গরম মশলা, আর অবশ্যই চিনি দেবো। আর মিষ্টি অল্প একটু না দিলে না খেতে ভালো লাগে না সয়াবিনের তরকারিতে। তবে আমার বাপের বাড়িতে আবার জানেন তো চিনি একদম চলে না। আমি যখনই কোনো তরকারিতে চিনি দিই না, আমার মা বলবে এই যে এসছে, এইবারে তরকারিগুলো পুরো মিষ্টি করে দেবে। চলুন, এখানে সয়াবিনের তরকারি ফুটছে, ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি, ভাতও ওদিকে গ্যাসটা অন করে দিয়েছি। আর এখন দেখি ডালে একটু কাঁটা দিলে না ডালটা বেশ খেতে ভালো লাগে। একটু বেশি সিদ্ধ করলে সেটা আর করতে হয় না, কিন্তু যখন কম সিদ্ধ করি না তখন কাঁটাটা দিতে হয়। ডিম কষাটা করবো। তিশানকে মাঝখানে গিয়ে একবার ডেকে দিয়ে আসলাম, ওর পরীক্ষা চলছে না, ওই 7:30-7টার দিক করে পড়তে বসে, 10টার দিক করে উঠে যায়। আর এই যে এখানে ভাত, এই হলো সয়াবিন আলু কষা, আর এখানে দেখুন ডিম কষা করেছি, বললাম না কিছু একটা করব, 2খানা ডিম কষা করেছি। আর এই হলো পেঁয়াজ দিয়ে মুসুর ডাল। আর ওই ডিম কষার মতন একটা দেখছি এরকম স্টিলের কন্টেনার কিনতে হবে। সবই স্টিলের আছে, তবে ছোট না একটু, মানে দেখছি নেই, ওই লাস্টে প্লাস্টিকেরটাতেই দিতে হলো। ওইরকম ছোট্ট থেকে একটা কন্টেনার কিনতে হবে, যাতে একটু ডিম কষা বা একটা হয়তো মাছ দিলাম। দেখি আমাদের সামনের মার্কেট থেকে এরকম ছোট 2খানা স্টিলের কন্টেনার কিনে নেবো। সকাল এখন 9:30 বাজে। মেজদাকে মাছ দিতে হবে, তাই কৌটোটা বার করছি। তন্ময়কে খাবার দাবার দিয়ে দিয়েছি, চলে গেছে। তিশানের আজকে ইংলিশ পরীক্ষা। এই ঘরটা পুরো অন্ধকার। আর সকাল থেকে না ওয়েদারটা ভালো ছিল জানেন, এখন আবার দেখছি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর আকাশটা পুরো কালো হয়ে এসছে। দাঁড়ান আগে লাইটটা জ্বালি, কিছু দেখা যাচ্ছে না বাবা। চলুন, আজকে আমি চা খেয়েছি 1/2 কাপেরও 1/2 কাপ, দুধ ছিল না। তন্ময় এখন 2 দিন ধরে কফি খাচ্ছে। কফি খেলে দুধ বেশি লাগবে না বলুন না? গতকালকে একটা 500 প্যাকেট দুধ নিয়ে এসেছি, আবার ওকে দেখে তিশানও বলছে মা আমিও কফি খাবো, একটা কৌটো নিয়ে আসি। এখানে আমার জন্য কটা মাছ রেখে দেবো, দিয়ে ওদেরকে সব দিয়ে দেবো। আমার মাছ জানেন তো পড়েই আছে, দেখি এই যে ছোট ছোট কটা মাছ রেখে দিই। মা বলেছে গোটা মাছটা দিয়ে দিতে, ব্যাস। কটা মাছ আছে ভিতরে দেখি তো। আমার ফ্রিজে মাছ পড়ে আছে জানেন তো, শুধু শুধু কি হবে রেখে অত মাছ। এই যে একটা মাছ দিয়ে দিই। এই 3টে মাছ আমার জন্য রাখলাম, আর এটা মেজদাকে দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। আমার এমনি সেই পরশু দিনের মাছ পড়ে আছে, মেজদাকে বলেছি তুই এখন আর মাছ একদম ধরবি না, বলছে না না এখন আর ধরবো না। এই মাছগুলো আর ওই মাছগুলো না সব একসাথে করে রাখবো, তা রেডি করে রাখি। ও ফোন করেছিল, একটু পরেই আসবে। রান্না বান্না হয়ে গেলে কি হবে, প্রতিদিনের মতো বাসি কাজকর্ম কিছু হয়নি, ভিডিও এডিট করছিলাম। চলুন রেডি করে রাখলাম, ও ফোন করলেই ব্যাগে ভরে দেবো। আর এই যে বললো রবিবারে নাকি নিম্নচাপটা কেটে যাওয়ার কথা। গতকালকে তো একদমই বৃষ্টি হয় না, ওয়েদার খুব ভালো ছিল, কিন্তু এই যে স্কুলে বেরোবো ঝিরঝিরানি বৃষ্টি শুরু হয়ে গেছে।
যাই হোক চলুন এখন বাসি কাজকর্মগুলো করি, তারপরে দেখা যাবে। পরীক্ষা, বৃষ্টিতে ভিজে হলেও যেতে হবে, আর বন্যা হয়ে গেলেও যেতে হবে। এই কয়েক টুকরো মাছ ছিল, একবারে রেখে দিলাম, ব্যাস। একে ডিপ ফ্রিজ ছোটো জানেন তো, বেশি কন্টেনার না রাখা যায় না। আর আমি কয়েকটা কন্টেনার অর্ডার দেবো ওই মাছ টাছ রাখার জন্য এই পুজোর সময়। আর দেখুন অনেক ভাত পাত পড়ে আছে, দেখছেন ফ্রিজ পুরো টুকটাকে ভর্তি। এতে সর্ষে, এতে ভাত, এতে ভাত, ওতে ভাত, এটাতে আদা রসুন বাটা, টুকটাক অনেক আছে। মাংসের ঝোল আলু খানিকটা পড়ে আছে। এখন তিশানকে আলু সেদ্ধ ভাত আর ঘি দিয়ে দেবো। আজকে ভেবেছিলাম চাদরটা তুলবো না, দেখছেন ঘরে জামা কাপড় ভর্তি হয়ে আছে। বাইরে কি বৃষ্টি ধরেছে বলুন তো, 1 সপ্তাহ 10 দিন হয়ে গেল, 1 সপ্তাহর ওপরে হতে যায়। চারিদিকে তো বন্যায় পুরো কি অবস্থা। আমরা কদিন ধরে বলছিলাম না বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, ভগবান বলছে এমন বৃষ্টি দেবো না তোরা নিয়ে আর থাকতে পারবি না। আমাদের তো কোনো অসুবিধা নেই, আমরা উঁচু জায়গায় থাকি। যারা টালির ঘর, যাদের নিচু ঘর, যেমন আমার বাপের বাড়িটা আগে ছিল জানেন তো, ওরে বাপরে অল্প একটু বৃষ্টি হলেই না ঘরের ভেতরে 1 হাঁটু জল হয়ে যেত। সে যা মানে কি বলবো, সে যা দিন কাটিয়েছি। রাত্রিবেলা না বসে থাকতাম আমরা 4 ভাই বোনে, কারণ টালি দিয়ে জল পড়তো। তো এখন আর অসুবিধা নেই, মায়েদেরও এখন আর কষ্ট নেই, কারণ ছাদের ঘর হয়ে গেছে। বিছানার চাদরটা তুলে নিলাম, তবে 5 বালিশের কভার, মাথার বালিশের কভার কিচ্ছু খুলিনি, কারণ ওগুলো না পরিষ্কার আছে দেখছি। 5 বালিশ তো আমাদের খুব একটা ব্যবহার হয়ই না, ওই শুধু খালি ওই দেয়ালের সাইডে রাখা থাকে। আর একমাত্র ওই 5 বালিশ নেয় তন্ময়, তাও সেটা মাঝের মধ্যে যখন ফোন টোন দেখে শুয়ে তখন, না হলে 5 বালিশ আমাদের কেউ ইউজ করে না। চলুন এখানে হয়ে গেছে, তিশানকে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে, স্নান করতে গেছে। আমি ভাবলাম চট করে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিই। এতক্ষণ ধরে রান্নাঘরটা পরিষ্কার করলাম, সমস্ত বাসন মাজলাম। তিশানকে আজ স্কুলে দিতে যাবো আমি, কারণ আমার আজকে একটু বাজার করার আছে, মাছ কিনবো, একটু সবজিপাতিও দেখি কিনবো। আর বাইরে একবার রোদ উঠছে, একবার বৃষ্টি পড়ছে, জামা কাপড়গুলো না দিয়েও শান্তি নেই, কি জ্বালা বলুন তো। আর সামনের মার্কেটটা একটুখানি শুকিয়েছিল জানেন, ভাবলাম একটু রামতলা যাব। ও বাবা, এক সময় এমন বৃষ্টি হচ্ছে জানেন, আধা ঘন্টায় পুরো একদম হাঁটু অবধি জল করে দিচ্ছে। আর আমাদের রামতলা না খুব নিচু জায়গা একদম। চলুন হয়ে গেছে, তিশান এখানে রেডি একদম। আর এই যে এই আজকে জলের ড্রামটার না ব্যবস্থা করবার, দেখুন এখন দেখছি আবার বৃষ্টি পড়ছে, কি জ্বালাতন রে বাবা, ফোঁটা ফোঁটা শুরু হয়েছে। আর আমার নাইটি পাইটি সব ভিজে, দেখছেন তো। ঘরের মধ্যে জামা কাপড় ভিজে মিলে রাখলে না শরীর খারাপ করে, ঠান্ডা লেগে যায়। চলুন আমি রেডি হয়ে গেছি, আমিও যাব বললাম তো আজকে, তবে কালকে দেখি আবার টোটো করে পাঠিয়ে দেবো। এইখানে এই গামছাগুলো না শুকনো, দেখি ওইগুলো মনে হয় শুকিয়ে গেছে, ওগুলো তুলে গামছাগুলো মিলে দেবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালোই আছি। আজকে সোমবার, সকাল এখন 11:15 বাজে। এই সবে তিশানকে স্কুলে দিয়ে আসলাম। এইবারে সমস্ত কাজ করব, যে কাজগুলো করা হয়নি। জামা কাপড় কাচবো, স্নান করব, ঠাকুরকে জল দেব, ব্রেকফাস্ট করব। শুধু ওই 2টো বিস্কুট আর চা খেয়েছি। আর গতকালকে সন্ধ্যেবেলা তন্ময় আসার সময়, সন্ধ্যেবেলা না রাত্রিবেলা, তন্ময় গতকালকে 9টার সময় এসেছিল। গতকালকে আমি দুপুরের পর থেকে আর কোনো ব্লগ করিনি, কারণ রান্নাবান্না কিছুই হয়নি, শুধু কটা রুটি করেছিলাম। আর তন্ময় 3টে যে সে কাজে বেরিয়েছিল, এসছে রাত্রি 9:30টার সময়। শুয়েই ছিলাম সারাদিন, আমি তিশান পড়ছিল ওইদিকে, আমি এদিকে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। তো এই সন্ধ্যেবেলা রাত্রিবেলা আসার সময় মিষ্টি নিয়ে এসেছিল, ওই পান্তুয়া এনেছিল আর রসগোল্লা এনেছিল। আমি বলেছিলাম, বলছে কি মিষ্টি নিয়ে যাবো? বলছে আমার জন্য রসগোল্লা আনো, রুটি দিয়ে খাবো, আর তোমার জন্য যা আনবে আনবে। আমি আর তিশান ওই রসগোল্লা দিয়ে রুটি খেয়েছি, আর ও মাংস দিয়ে রুটি খেয়েছে। আর মায়ের তো ভাত মাংস ছিলই। আর দেখছেন কেমন ঘাম দিচ্ছে, পচা গরম পুরো একদম। একটু আগে কিরম বৃষ্টিটা হলো, এখন আবার দেখছি রোদ উঠে গেছে, দরদর করে ঘামছি, দেখছেন পুরো একদম গলা টলা একদম ভিজে গেছে। যাই হোক চলুন, ব্রেকফাস্ট কি খাবো এখন চিন্তা করছি। ছাতু নেই, শুধু মুড়ি আছে, ভাবছি একটু জল মুড়ি খেয়ে নিই। সময় নেই, এখন প্রায় 12টা বাজতে যায়। এখন কাচবো, স্নান করবো, পুজো দেবো, তারপরে আবার আনতে যাবো, একটাই ছুটি হয়ে যাবে। আর জল আনতে হবে, বালতির জলটা নিয়ে এসে রেখে দেবো। বোতলে জল আছে, কিন্তু বালতিতে 1 বালতি জল আনতে হবে। কি কথা বলবো, দেখছেন বাজার করেছি দেখাই। এখানে কলমি শাক আর টমেটো ছাড়া রান্নাই করতে পারি না। আজকে একটাই টমেটো ছিল, ওটাই সয়াবিনের তরকারিতে দিয়েছি। আর এখানে পটল আর পেয়ারা নিয়ে এসেছি। গতকাল দুপুরবেলা আমার এত পেয়ারা খেতে ইচ্ছা করছিল জানেন, কিন্তু ওই লেবু ছিল, লেবুগুলো কেটে খেয়েছি। চলুন এগুলো ফ্রিজে তুলে দেবো, তবে এই প্যাকেটটা ফেলে দেবো। মাছের ব্যাগে ঠেকিয়ে নিয়ে এসেছি, এখন এইটার মধ্যে থাক, ধুয়ে তারপরে ফ্রিজে তুলে রাখবো। আর রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, বাসন কোসন সব মেজে নিয়েছিলাম, ঘরদোর সব মুছেই গিয়েছি মোটামুটি।
কাজটা করেই রেখে গেছি, নাহলে এসে একদম শেষ হয়ে যেতাম। এই যে এখানে একটু তিশানের জন্য মাছের ডিম নিয়ে এসেছি, তিশানের জন্য না তন্ময়কেও করে দেবো। আমার মাছের ডিম ভালো লাগে কিন্তু গরম গরম ভাজা, আমার আর ঝাল খেতে ভালো লাগে না একদম, তবে তন্ময় খালি বলবে ঝাল করো। আর এখানে একটুখানি পেটির মাছ নিয়ে এসছে, আর আমি না ঠকে গেলাম, মাছটা ওজন করেছে, এই যে এত বড় একটা কাঁটা সমেত ওজন করেছে। কাঁটাটা কিন্তু ওরা কেটে তারপরে পেটি ওজন করে, কিন্তু আমিও খেয়াল করিনি, ও ঠকিয়ে দিয়েছে। যখন মানে টাকাটা দিচ্ছি তখন আমার হঠাৎ মনে পড়ছে যে বাবা কাঁটাটাই তো প্রায় 100 ওজন হয়ে যাবে, কিন্তু আর কিছু করার নেই, কারণ হয়ে গেছে, আর কি করব। আর আমি যদি ওই কাটার পরে যদি বলি না যে কাঁটাটা আমি নেব না, এক্ষুনি আনেন তো ওই লোকের কাছে উল্টো পাল্টা কথা বলবে, কেন বললেন না আগে, কেন এই না সেই না, ও বাবা হাজার কথা, দরকার নেই। এই আমার কি বলুন তো, চোর পালালে বুদ্ধি বাড়ে, এই হচ্ছে কথা। আমি যখন জিনিস নিয়ে নিই তারপর আমার মনে হয় এ বাবা আমি তো ঠকে গেলাম, আর কিছু করার নেই। চলুন মাছটা ভাবছি ধুয়ে নেবো, তবে এখন ভাবছি ধোবো না, ফ্রিজে না তুলে রাখি। চলুন এখন সময় নেই, এটাকে আগে রেখে দিয়ে আসি। এই ড্রামটা মাজা ঘষা করে জল ঢালবো, সবই সময়ের ব্যাপার। এই যে জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, এগুলোকে বাইরে মিলেছিলাম, ও বাবা যা জোর বৃষ্টি এসছে, আবার ঘরে মিলে দিচ্ছি। তবে এখন দেখুন রোদ উঠেছে, ঘড়ির কাঁটায় এখন বাজে ওই 12:35 কি 40 হবে, কারেন্ট চলে গেছে, আধা ঘন্টা হয়ে গেল। এই যে ড্রামটা ভালো করে মাজা ঘষা করেছি, এটাকে একটুখানি না উবুর করে রাখতে হবে। কারেন্ট চলে গেল জানেন, আপনাদের সাথে কথা বললাম তারপরেই কারেন্ট চলে গেছে। বাথরুমে অন্ধকারে কোনো রকমের কাচাকুচিগুলো করেছি। আর বৌদি ফোন করেছিল, বলছে ওদের পরীক্ষা হয়ে গেছে। বাবা কি পরীক্ষা জুলে রে বাবা, বলছে আমার ছেলে বেরিয়ে গেছে, অনেকের বাচ্চা বেরিয়ে গেছে, তোমাকে আর আসতে হবে না, আমি নিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে আসুক তাহলে। চলুন এই যে এখানে এই যে ঝগড়া হচ্ছে কাঠগোলাতে, ওদের মাঝের মধ্যেই ঝগড়া হয়। আর এই যে এই ব্ল্যাঙ্কেটটা না তন্ময়ের জ্বর এসেছিলো, আর ও তো পাখা বন্ধ করে দিতে বলছি, এবার পাখা বন্ধ করে দিলে আমরা শোবো কী করে, ওকে বললাম তাহলে এই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে তুমি শো। এবার জ্বরের ব্ল্যাঙ্কেট তো অল্প একটুখানি দিয়ে ওই কী বলে ইজি দিয়ে ধুয়ে দিয়েছি। চলুন এগুলোকে সব মিলে দিই, মোটামুটি 5টার মধ্যে জল ঝরে যাবে। আর এইগুলো তো সব শুকিয়ে গেছে, বাইরে দেওয়ার কিছু নেই, আর গামছাগুলোও শুকিয়ে গেছে। যাই হোক চলুন এখন এগুলোকে মিলে দিই, বাইরে ভালোই রোদ আছে। এই যে চলুন, কারেন্টটা নেই দেখুন তো কি অবস্থা। বৌদি বলছে কারেন্ট থাকবে না, ওই আমাদের সামনে রাম বিসর্জন না এই রবিবারে, সামনের রবিবারে, তো ওই জন্য বলছে কিনা ট্রান্সফর্মার ঠিক করছে। যা তাহলে তো গেল, আর এগুলোকে সব তুলতে হবে। যাই হোক যেতে হবে না, আমাকে জল নিয়ে আসতে হবে জানেন। এই যে বালতিটা ফাঁকা, হাউস কোটটা গলিয়ে এক বালতি জল নিয়ে চলে আসি। বাজে এখন 1:30, এই সবে কারেন্ট আসলো, জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি। কিষান এখানে খেতে বসে গেছে, ওর খুব খিদা পেয়ে গেছে, বৌদি ওকে দিয়ে চলে গেল। চলুন ড্রামটা মেজে একটু উবুর করে রেখে দিয়েছিলাম, খেয়ে দিয়ে নিই, তারপরে একটা জায়গা দেখি এখানটাতেই ভাবছি রাখবো। 2 পিস মাছ বার করেছি, তেলাপিয়া মাছ, আর এখানে ভাত আছে। এই হাঁড়িতে আর ভাত নেই, খালি 1 টুকরো আলু সেদ্ধ পড়ে আছে, 1 টুকরো না 2 টুকরো, একটা গোটা আলু। আজকে ভাত খুব অল্প করেছি, কারণ ফ্রিজে অনেকটা ভাত ছিল বললাম না, তবে আমি এখন খাবো না, এখন সবে 1:30টাও বাজেনি, 1:25, একটু পরে খাবো। আর বাইরে ওয়েদারটা খুব ভালো, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, রোদও আছে। জামাকাপড়গুলো বাবা জলটা শুকিয়ে যাক, সন্ধ্যের পরে যত পারিস বৃষ্টি হবি। এখানে মাছ দুখানা ভেজে নিয়েছি, এখন বাজে প্রায় 2টো। আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে নেবো, তাহলে অন্তত হাত পাটা নড়াচড়া হবে, হজম হয়ে যাবে, নাহলেই শুয়ে পড়বো ঢিস করে। ভাত গরম করে নিয়েছি, রান্না বলতে জানেন তো সয়াবিন আলুর কষা হয়েছে। এই যে সয়াবিন আলুর কষা, আর গরম মশলাটা বেশি পড়ে গেছে, কিন্তু তিশান বললো মা খুব ভালো হয়েছে, আরও একবার নিল, বলছে মা হেভি হয়েছে খেতে। জানি না তন্ময় কি বলবে, তবে আমার মাছ ভাজা ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। গুড ইভিনিং, সন্ধ্যে এখন 6:30 বাজে। অনেক বাসন ছিল, মেজেছি, তবে খাওয়ার পর বলেছিলাম বাসন মাজবো, হজম হয়ে যাবে, মাজিনি। 5টার সময় উঠে বাসন মেজেছি। আর তিশান গেছে একটু দোকানে, ওদের স্কুল থেকে না পাখা তৈরি করতে দিয়েছে প্রজেক্টে, ওই হাত পাখা, তো সেটাই তৈরি করব, কারণ শনিবারে লাগবে পাখাটা। আর একটুখানি অন্যরকমভাবেই করব, ওই কাপড় টাপড় দিয়ে। তো ওই সব কিনতে গেছে বইয়ের দোকানে, খাতা বইয়ের দোকানে গেছে, একটা জল রং লাগবে, তারপরে আঠা লাগবে, ওই সব কিনতে গেছে ও।
আর ওকে বললাম একটু ছোলার ডাল নিয়ে আয়, রাত্রিরে দেখি কি রান্না করা যায়, কটা পরোটা আর একটু ছোলার ডাল করব। অনেক দিন ছোলার ডাল করিনি জানেন, ওই একমাত্র পুজো টুজো হলে তখন করি, নাহলে করিই না। চলুন, চা খাওয়ার আগে ভাবলাম জামা কাপড়গুলো তুলি, কারণ টুক করে কে একটা নাইটি নিয়ে চলে যাবে, ব্যাস তাহলেই মাথায় হাত পড়ে যাবে। আর জলটা মোটামুটি শুকিয়ে গেছে, সারা রাত থাকলে যতটা ভিজে আছে সব শুকিয়ে যাবে। চলুন এইবারে চাটা খাবো, ভাবলাম জামা কাপড়টা তুলে নিই আগে। রাত্রির এখন 8টা বাজে, তিশানের জন্য এখানে ম্যাগি বসিয়েছি। ও দোকানে গেছিলো, একটু ভিড় ছিল বলে না, ওর আসতে দেরি হয়েছে। আর এই যে এখানে ছোলার ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। চলুন আজকে করব পরোটা, তার সাথে ছোলার ডাল। ছোলার ডালটা অনেক দিন পর আমাদের বাড়িতে হবে। আর এই যে আজকে আবার দেখছি তেলটাও শেষ হয়ে গেছে। আমার 1 কেজি তেল জানেন বেশি দিন যায় না, এই তন্ময়ের জন্য খালি পরোটা খাবো, এই খাবো সেই খাবো, আর ওর জন্য আমাকেও খেতে হয়, আর আমি পেটের রোগে ভুগি। তিশানকে ম্যাগিটা দিয়ে দিয়েছি। আর এই দেখুন এতক্ষণ ধরে আমি আর তিশান কি করছিলাম, এই যে গামছা দিয়ে বানাবো হচ্ছে পাখা, হাত পাখা। তো বানাতে দিয়েছে, তাই ভাবলাম যে একটু নতুন স্টাইলের করি। সবাই তো দেখলাম ওই কাগজ টাগজ দিয়ে চুমকি টুমকি দিয়ে করে নিয়ে যাচ্ছে, তাই আমি ভাবলাম একটু নতুন স্টাইলের করি। এটাকে একটুখানি নকশা করব, হ্যান্ডেলটা লাগাবো, আর একটু কাজ আছে আর কি। তো চলুন এখানে রান্নাঘরে চলে এসেছি, ঝটাপট পরোটা কটা ভেজে নিয়ে তারপরে ওই ছোলার ডালটা ফোড়ন দিয়ে দেবো। ছোলার ডাল খুব একটা সময় লাগে না, 10-5 মিনিটের মধ্যে মোটামুটি ডাল রেডি হয়ে যায়, সিদ্ধ হতেই যা টাইম লাগে। তবে জানেন তো ছোলার ডালটা আমার মাকে দেখি কি সুন্দর মা আবার ভিজিয়ে রাখে জানেন তো, 2-3 ঘন্টা আগে থেকে। মা বলে প্রেসারে 2টো সিটি মারবি, চটপট সিদ্ধ হয়ে যাবে। কিন্তু আমার ও বাবা, এমনিই তো অভদ্র প্রেসার, 7-8খানা সিটি মেরেছি। গোল পরোটা করছি, আর আমি এখন না একদম পরোটা লুচি খাচ্ছি না, আমার ভালোও লাগছে না। 2 দিন ছাড়া ছাড়া পরোটা লুচি কারোর ভালো লাগে বলুন তো? এরা বাবা ছেলে যে কি খায়, তিশানকে মাঝের মধ্যে বলি বাবু বাবা খাচ্ছে খাক, তুই খাস না, কারণ এত তেলের জিনিস খাওয়া একদম উচিত না। ওকে তো বললে ও শুনেই না একদম, কি করব বলুন তো? আর দেখবেন সংসারে না কেউ একটু অবুঝ হলে না, তাকে নিয়ে সংসার চালানো খুব বিপদ হয়ে যায়। এই আমাদের ঘরেই একজন হয়েছে, শরীর খারাপ হলো, একদম ওষুধ খেতে চাইবে না, পেটের প্রবলেম হচ্ছে, ওআরএস খাচ্ছে, তারপরেও জানেন বলছে কিনা পরোটা খাবে। এই একটু আগের কথাই বলছি, এই আমি ছোলার ডালটা বসাবো, যখন পরোটাগুলো ভাজছিলাম হঠাৎ করে বলছে না আমার পেটটা কেমন ব্যথা ব্যথা করছে। আমি বললাম দেখো তাহলে কিন্তু তুমি পরোটা খেও না, বলছে না না ও কিছু হবে না, একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নেবো। কি বলবো বলুন তো? বাদ দিন, ওর কথা বললে না আমার কান দুটো পুরো গরম হয়ে যায় রাগে আর কি। এই যে এখানে ছোলার ডাল একদম রেডি হয়ে গেছে, তবে আদা বাটা দিলে খুব ভালো হতো। আমার ঘরে আদা রসুন বাটা একসাথে ছিল তো, ওই জন্য আমি দিইনি। তবে নামাবার আগে অল্প একটু মিষ্টি আর ঘি দিয়েছি, দারুণ হয়েছে খেতে, খুব সুন্দর হয়েছে। আর একটু টমেটো দিয়েছি। আর এই যে আমার জন্য 3খানা রুটি করেছি, আমি তো একদমই পরোটা খাবো না। চলুন আমরা মা ছেলে খেয়ে নিই, তন্ময় একটু পরে খাবে। তো চলুন ব্লগটা এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।